হ্যালো ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সবার জন্য অনেক পপুলার একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। আমার মনে হয় ড্রামাটি অনেকেরই দেখা হয়ে গিয়েছে ইতোমধ্যেই। এই ড্রামাটি ছিল আমার শুরুর দিকে দেখা একটি ড্রামা। ড্রামাটির নাম পুট ইওর হেড অন মাই শোল্ডার। তো চলুন দেখা যাক এই ড্রামার গল্প। তবে এখানেও আমরা দেখব দুজন প্রেমিক প্রেমিকা তারা বিয়ের আগেই কিভাবে লিভ টুগেদারে থাকে আর তাদের ভিতরে কি সুন্দর এক রোমান্টিক সম্পর্কের সৃষ্টি হয়। তো চলুন যাওয়া যাক সুন্দর এই ড্রামার গল্পে। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো ড্রামার শুরুতেই আমরা একটা ডরমিটরি দেখতে পাই। সেখানে একটা মেয়েকে বারবার কেউ যেন কল দিয়ে যাচ্ছিল। ও তো ঘুম থেকে উঠতেই চাইছিল না। ওর ফোন নিচে পড়ে গেলে ও ফোনটি যখন তুলতে যায় তখন নিচে থেকে একটা টাকার নোটও পায়। মানে হয় না, পুরাতন জিনিসপাতি নিচে পড়ে গেলে অনেকদিন পরে পাওয়া যায়, ওরও হয়েছে এটাই। ও তো অনেক খুশি হয়। আজকে ওর একটা ইন্টারভিউতে যাওয়ার কথা আছে আর ওকে বারবার ফোন দিচ্ছিল ওর বেস্ট ফ্রেন্ড। আর এই মেয়েটির নাম সিতোমো। সিতোমো অ্যাকাউন্টিংয়ের একটা ছাত্রী এবং সে কিন্তু এখন ইউনিভার্সিটিতে পড়ে। আর আজকে সে যাচ্ছে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে। আর এই ছেলেটির নাম ফুপেই। এই হলো ওর বেস্ট ফ্রেন্ড। ফুপেই ওকে নিতে এসেছিল এ কারণে যে ও সব সময় ওর সর্ব কাজে থাকে, সেই ছোটবেলা থেকে। ওরা একই সঙ্গে হাই স্কুলেও পড়েছে। সিতোমো আজকে তো অনেক খুশি, কারণ ও ড্রিম জব যদি পায় তবে ওর থেকে খুশি কেউ হবে না। ও অ্যাকাউন্টিংয়ে পড়লেও এটা ছিল ওর ড্রিম। তবে আনফর্চুনেটলি ওদের একটা ছেলের সঙ্গে ধাক্কা লেগে যায় আর ওই ছেলেটিও সাইকেল চালিয়ে আসছিল। এই ছেলেটির নাম ওই। এই ছেলেটিকে ফুপে আগে থেকেই চেনে কারণ ওরা রুমমেট। তো ফুপে ওকে বলে, তুমি এভাবে কেন এত দ্রুত চালিয়ে আসছিলে? তো দেখা যায় এদিকে সিতোমো পড়ে গিয়েছিল আর ও যথেষ্ট ব্যথাও পেয়েছিল এবং আরও দেখা যায় ও যে নতুন ড্রেসটা পরে এসেছে সেটা সাইকেলে আটকে যায়। ওখানে ওই এসে বলে, তোমার কি অনেক তাড়া আছে? এটা বলে ওর জামাটা ছিঁড়ে দিয়ে ওখান থেকে ও সাইকেল চালিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে ভুল করে ও সিতোমোর ব্যাগটা নিয়ে গিয়েছিল। তাই যখন এক্সাম হলে যায় তখন দেখা যায় ও একটা স্যানিটারি প্যাড বের করে ওর টেবিলের উপরে রাখে। ও ভেবেছিল এটা ওর পেন্সিল বক্স, কিন্তু যখন সবাই তাকিয়ে পড়ে তখনও বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। মানে ও ভুল করে সিতোমোর ব্যাগটাই নিয়ে চলে এসেছে। আর এখন যেহেতু ওর ব্যাগ ওর কাছে নেই, মানে ওর অ্যাডমিট কার্ডও ওর কাছে নেই, আর ভুলটা সে নিজেই করেছে। এদিকে সিতোমো যখন ইন্টারভিউতে যায় তখন ওর কাছে যখন ওর কাগজপাতি দেখতে চাওয়া হয় তখন দেখা যায় যে ও আসলে ভুল করে নিয়ে এসেছে ওইয়ের ব্যাগটা। তার জন্য ওর চাকরিটাও হয় না। আর এখন ফুপেই যে ছিল ওদের দুজনেরই কমন ফ্রেন্ড, ওরা দুজনকে দেখা করাতে এক জায়গায় নিয়ে আসে আর দুজনকে দুজনের ব্যাগ দিয়ে দেয়। এখন যখন ব্যাগ পেয়েছিল ওই তখন ও ওর ব্যাগ চেক করতে থাকে। সিতোমো বলে, তাহলে আমিও আমার ব্যাগ চেক করব, কিন্তু এর ভিতরে এমন একটা জিনিস মিসিং যেটা তোমার কখনো কাজেই লাগবে না। ওই বুঝতে পারে যে ও ওই প্যাডের কথা বলছে। ও বলে যে আমি তোমাকে এক্সপ্লেন করছি, কিন্তু হেসে সিতোমো বলে, তোমাকে ওটা আমি গিফট হিসেবে দিয়ে দিয়েছি বলে ওখান থেকে উঠে চলে আসে। আর বলে রাখি, সিতোমো যে হোস্টেলে থাকে ওর রুমমেট ছিল আরও 3 জন, যাদের ভিতরে কেউ তার সিনিয়রও ছিল। আর এদিকে বইয়ে সবসময় স্যারদের সঙ্গে কাজ করত। ও সবসময় ল্যাবে পড়ে থাকতো, তবে এই টিচারটিকে একদমই পছন্দ করতো না। ওই তার ফোন সারানোর জন্য একটা ফোন হাউসে এসেছিল আর সেখানে নিজের ফোনটি সারানোর জন্য এসেছিল সিতোমোও, কিন্তু ওই নিজের ফোন নিজেই সারিয়ে ফেলছিল আর সিতোমোর ফোনটাও ও সারিয়ে দেয়। সিতোমো তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই ছেলে তো অনেক জিনিয়াস। তার পরের দিন দেখা যায় ওর আরও একটা ইন্টারভিউ থাকে। ও ফুপেইকে বারবার মেসেজ দিতে থাকে ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফুপেই ওর মেসেজটা সিনই করে না। ও যখন দাঁড়িয়েছিল তখন একদল ছিনতাইকারী ওর ব্যাগটাও ছিনতাই করে নিয়ে যায়। ওর তো অনেক ব্যথা লাগে। তখন ও ফোন দেয় সোজাসুজি ফুপের ফোনে আর সেই ফোনটা এসে তোলে ওই। সিতোমো ওর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবার বলতে শুরু করে আর বলে যে এখনই ফুপেইকে এখানে পাঠিয়ে দিতে। তবে ফুপেইকে কোথাও খুঁজে না পেয়ে ওই নিজেই চলে আসে সিতোমোর কাছে। সিতোমো বেশ অবাক হয়ে গিয়েছিল। ওই তাকে বলে, এখনই তোমাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে তো ওরা ঠিকই আসে, কিন্তু ওই ওর জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসে। ও খুব লজ্জা পেয়ে যায়, কারণ ওর এতটাও ব্যথা লাগেনি। তখন ডক্টর দেখে হাসি আর বলে, তোমরা নিশ্চয়ই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড তো অনেক কেয়ারিং, তার জন্যই তো ও তোমাকে হুইল চেয়ার এনে দিয়েছে। তবে কোনো সমস্যা নেই, তুমি ঠিক হয়ে যাবে। আর যখন ফুপে এই কথা শুনতে পায় তখন ও দৌড়ে চলে আসে হাসপাতালে, কিন্তু তখন ও ওইয়ের কাছ থেকেই ওকে কেড়ে নেয় আর তারপরে ও
ফার্মাসি খোঁজার জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে, ওখানে সিতমকে ফেলে রেখেই। আর সিতম্বর এজন্য খুবই খারাপ লাগে। তখন ওর পিছনে ওই এসে দাঁড়িয়ে পড়ে। আসলে ফুপের এইসব বিষয়গুলো সিতম্বর একদমই ভালো লাগতো না। মানে ভাই, তুই ফার্মেসি খুঁজতেছিস খোঁজ, কিন্তু আমাকেও নিয়ে চল, এভাবে বসিয়ে রাখার কি মানে? এখন এটা ভেবে ওর আসলে কান্না চলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিতমও সুস্থ হয়ে গিয়েছিল এবং ও দেখা করতে এসেছিল ফুপের সঙ্গে। ওখানে এসে ওর পিছনের কথা মনে পড়ে যায়। ও নিজেই একদিন ফুপেইকে প্রপোজ করেছিল, তবে ফুপেই ওর প্রতি কখনোই সিরিয়াস ছিল না। আর ওর আজকেও একটা ইন্টারভিউ ছিল, তবে এই ইন্টারভিউতে ওর সঙ্গে ফুপেই না গিয়ে সেখানে চলে আসে ওই, কারণ ওইকে ফুপেই পাঠিয়ে দিয়েছে। ফুপেইয়ের বিকালে একটা খেলা ছিল, তাই ফুপেইয়ের পরিবর্তে এখন ওর সঙ্গে এসেছিল ওই। তবে ওই সবসময় সিতম্বর থেকে বেশ দূরত্ব মেনটেন করে চলছিল, কিন্তু যখন ও দূরে গিয়ে বসেছিল হঠাৎ করে ও ওর ফিজিক্স টিচারকে দেখে সোজা চলে আসে সিতম্বর পাশে আর গান শুনতে লাগে আর এমন ভাব করতে লাগে যে ওরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। টিচারকে এটাও বলে যে ও আমার গার্লফ্রেন্ড, তাই আপনি এখন আমাদের ডিস্টার্ব করবেন না। কিন্তু ওর টিচার তো ওখানেই বক্তৃতা দেওয়া শুরু করে দেয় আর বলে, তুমি যেহেতু ওর গার্লফ্রেন্ড তুমি ওকে বোঝাও, আমরা একটা প্রজেক্টে ওকে বারবার করে চাইছি কিন্তু ও একদমই রাজি হচ্ছে না। এরপরে দেখা যায় যে ওর ইন্টারভিউটি হয়ে যায় এবং ওর জবও হয়ে যায়। তবে এটা কেমন একটা অন্যরকম প্রতিষ্ঠান ছিল সেটা আমরা দেখেই বুঝতে পারি। যাই হোক, ও যখন ইন্টারভিউ দিয়ে চলে আসে তখন যেতে যেতে ওদের সন্ধ্যা হয়ে যায়। সিতমও প্রচুর ক্লান্ত থাকায় ওর অনেক ঘুম আসছিল আর ও বারবার ওইয়ের উপরে ঢলে পড়ছিল আর ওই ততবারই ওকে তুলে দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে ও ওর কাঁধের উপর একটা টিস্যু রাখে আর সিতমওকেও ঘুমাতে দেয়। পরের দিন দেখি যে সিতমও ওদের ওই প্রফেসরের সঙ্গে দেখা করতে গিয়েছে, অর্থাৎ ওইয়ের প্রফেসরের সঙ্গে, যারা ওকে ওই প্রজেক্টে কাজ করতে বলেছিল। ওর মনে হচ্ছিল যে আসলে ওই প্রজেক্টে কাজ করা উচিত ওইয়ের, কারণ ও অনেক জিনিয়াস। তাই ও ফুপেইকে বুঝিয়ে ওর ওখানে নিয়ে আসে আর বলে যে তোমাকে একটা কোশ্চেন দিয়েছেন ওনারা, তুমি যদি এটা সলভ করতে পারো ওই প্রজেক্টে তোমাকে নিয়ে নেবে, আমি চাই তুমি এটা সলভ করো। তো অনেক বুঝিয়ে বাঝিয়ে তাকে রাজি করিয়ে ফেলে আর দেখা যায় ও রাজি হয়ে যায় আর ওই প্রশ্নটিও সলভ করে ফেলে। এদিকে ফুপেই কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছিল সেখানে। যাই হোক, সিতমও তো একদম সাকসেসফুল হয়ে যায় কারণ ও রাজি হয়ে গিয়েছিল। এরপরে ওরা তিনজন মিলে ড্রিঙ্ক করতে যায়, কিন্তু ওই ড্রিঙ্ক করে যখন ওরা ফিরছিল তখন সিতমোর অনেক রাগ হচ্ছিল ফুপের উপর। ও বলে যে তুমি অনেক কুৎসিত দেখতে এবং অনেক দিন ধরে তোমার উপরে আমার ক্রাশ ছিল, তবে এখন থেকে আমি তোমার উপরের ওই ক্রাশ তুলে নিলাম আর আমি চাই না তুমি আমার সঙ্গে থাকো। আর এখন আমরা বুঝতে পারি যে আসলে মনে মনে ফুপেইকে অনেক পছন্দ করতো সিতমও, কিন্তু সেই স্কুল লাইফ থেকেই তাদের ভিতরে ঝগড়াঝাটি চলে আসছে। সিতমওকে কখনো সিরিয়াসভাবে নেয়নি ফুপেই, আর তার জন্য সিতমও মনে মনে তাকে এখনও পছন্দ করলেও সেভাবে বলে উঠতে পারে না আর নিজের ভিতরেও একটা কষ্ট লাগা কাজ করে। পরের দিন সকালবেলা ওর যখন ঘুম ভাঙে তখন ফুপেই ওকে আবারও ফোন দেয়। ফুপেই ওর হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন ওর এক সিনিয়রের সঙ্গে দেখা হয়ে যায় যে আসলে হোস্টেলের রুমমেট ছিল সিতমোর। কিছুক্ষণ পরে সিতমও সেখানে চলে আসার ফলে কালকে রাত্রে কিছুই তার মনে পড়ছে না। আর তখন ফুপেই তাকে বলে যে তুমি আমাকে জোরে জড়িয়ে ধরেছিলে, তুমি আমার মুখ এভাবে ধরেছিলে, তুমি আমাকে কিস করতে চাইছিলে। আর এসব শুনে তো সিতমোর প্রচণ্ড রাগ হতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ও ওর চাকরি পেয়ে গিয়েছিল আর সেখানে গিয়েছিল, কিন্তু ওর কাজের এত বেশি প্রেশার ছিল যে ও একদম সামলিয়ে উঠতে পারছিল না। ওকে সারা দিন রাত কাজ করতে হচ্ছিল, তবুও ও কাজটি করে যাচ্ছিল। কাজ শেষে ও যখন ফিরে আসবে তখন ও বাসের সিট পর্যন্ত পায় না। ও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন সিতমোর কাছে ওর মা ফোন দিয়ে বলে যেখানে তোমার অফিস ওর কাছে আন্ট শুয়ের বাড়ি আছে, ওই বাড়িতে অনেক দিন ধরেই ফেলানো আছে, তুমি ওখানেই থাকো, আমি রেন্ট দিয়ে দিয়েছি। পরের দৃশ্যে দেখি যে ও ওর লাগেজ নিয়ে ওই বাড়িতে চলে আসে। বাড়িটি অনেক বড় ছিল, ওর অনেক পছন্দ হয়ে যায়, তাই কিছুক্ষণের ভিতরেই ও বাড়িটি একদম সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এবং নিজে অনেক খুশি হয় কারণ ওর থাকার একটা জায়গা হয়েছে। রাতে ওর মা ওকে ফোন দিয়ে বলে তুমি ওই বাড়িটি নোংরা করে ফেলছো না তো, কারণ তোমার আন্ট শুয়ের বাচ্চা এখন ওখানে যাবে, তবে আগামী কাল যাবে। আর ওর মাকে মিথ্যা কথা বলে যে ও একদমই নোংরা করছে না ঘরটা। আর তারপরে দেখা যায় যে ও ওইভাবেই ঘরটা রেখে দিয়েছে কালকে পরিষ্কার করবে বলে। রাতের বেলা সুতমো বসে বসে একটা হরর মুভি দেখছিল। তখন অনেক বৃষ্টি আর বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন ওর অনেক ভয়ও লাগছিল, তবুও ওই মুভিটি দেখছিল। মুভির এই পর্যায়ে ছিল যে ওরা দরজাটি খুলবে, দরজা খুললেই এমন ভয়ঙ্কর কিছু হয়তো ঘটতে পারতো। ঠিক তখনই দেখা যায় সিতমোর ঘরের দরজা খুলে যায়। ও তো প্রচণ্ড ভয় পেয়ে জোরে চিল্লানি দিতে থাকে। আর তখন দেখা যায় যে ওখানে আসলে এসেছে আন্ট সুইয়ের বাচ্চা।
কিন্তু ওই বাচ্চা যে এত বড় একটা ছেলে তাও বুঝতে পারেনি। তাই ও একদম মুখ টুক ঢেকে ওর সামনে বসে পড়ে। ওই ওকে বলে তুমি এখানে কি করছো? ও বলে ওর মা রেন্ট দিয়ে দিয়েছে। আর আনসুয়ের বাচ্চা যে এত বড় একটা ছেলে ও বুঝতে পারেনি। আর তারপরে ওরা দুজনে মিলে ওই ঘর যত অপরিচ্ছন্ন করা ছিল তার সমস্ত পরিচ্ছন্ন করতে লেগে যায়। আর সীতমা বলে তুমি কি এখানে থাকবে? যদি তুমি থাকো তবে কালকেই আমি এখান থেকে মুভ অন করে ফেলবো। দেখা যায় কিছুক্ষণের ভিতরেই ওরা ঘর বাড়ি একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছিল, কিন্তু এখন সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। সীতমা দেখতে পায় ওর আন্ডারওয়্যারগুলো এখনও ঝুলছে। এদিকে শাওয়ার নিচ্ছিল ওই, তখন ও দ্রুত করেও ওগুলো তুলে আনে। ওই যখন গোসল শেষে ফিরছিল তখন দেখা যায় ওর ঘরের সামনে পায়চারি করতে থাকে সীতমো। সে কিছু একটা ভাবছিল, সে যে কী ভাবছিল তা আমরা এখনই বুঝতে পারবো। ওখানে আমরা দেখতে পাই যে একটা গামলার ভিতরে কিছু একটা ডোবানো আছে। আর ব্রাইট যখন ও ওই গামলার ভিতরে কী আছে দেখতে যায় তখন যেটা দেখে তার জন্য ও শক হয়ে যায়। এটা তো না দেখলেও যে কেউ বুঝতে পারে, ওই যে কেন বুঝতে পারলো না এটাই আমার মাথায় ঢোকে না। সীতমো এটার জন্যই ভাবছিল আসলে ওই ওটা দেখে ফেলেছে কিনা। আর ওই যে ওটা দেখে ফেলেছে সে তার প্রমাণও রেখে গিয়েছে, কারণ এর ভিতরে ব্রাশটি ছিল। ও তো প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। পরে দেখা যায় ওই অনেকগুলো ব্রাশ সাজিয়ে বসে আছে। আর যখন সীতমো যায় ওকে বলে যে তুমি এই ব্রাশগুলো নিতে পারো। সীতমো সবগুলো ব্রাশ যখন নিয়ে যাচ্ছিল ওই বলে আমারও তো একটাও নেই, আমাকে একটা দিয়ে যাও। আর দ্রুত করে তখন তার দিকে একটা ব্রাশ ছুঁড়ে দিয়ে ঘরে এসে নিজের মাকে সীতমো কল করে বলে যে আন্টি শুয়ের বাচ্চা একজন ছেলে, তুমি তো আমাকে বলনি। এদিকে এও কিন্তু ওর মাকে ফোন দিয়ে বলছিল যে সীতমো মেয়ে তুমি তো আমাকে বলনি। রাতের বেলা ওর একদমই ঘুম হচ্ছিল না, তাই ও এসে জোরে জোরে কড়া নাড়তে থাকে সীতমোর দরজায়। সীতমো অনেক কষ্টে দরজা খুলে দেখা যায় যে ওর অনেক পেইন হচ্ছে পেটে। এটা ছিল গ্যাস্ট্রিকের ব্যথা। ও দ্রুত করে ওকে একটা ওষুধ খাইয়ে দেয়। খাওয়ার সাথে সাথে সীতমো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ও দেখতে পায় যে এটা আসলে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে ডক্টর বলে তোমাকে যেন আগেও কোথায় দেখেছি। ও তুমি তো সেই বয়ফ্রেন্ড তাই না? তো এবার ওর কী হয়েছে? এবার কি ওকে বিষ দিয়ে মেরে ফেলছিলে নাকি? তো তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে এতই ভালোবাসো তবে ওকে ডেট এক্সপায়ার ওষুধ আর কখনোই দিও না, ঠিক আছে? পরে দেখা যায় ওই ডক্টরের সঙ্গে ওখানকার একজন অভিভাবকের খুব ঝামেলা লেগে যায়। আর ওই লোক এতই উত্তেজিত হয়েছিল যে ডক্টরকে মারতে যায়। আর তখন এদের দিকে কিছু একটা পড়তে যাচ্ছিল আর তখনই হঠাৎ করে নিজের অজান্তে প্রোটেক্ট করে ফেলে সীতমোকে ওই। তখন সীতমোর ঘুম ভেঙে যায়। সীতমোর যখন ঘুম ভাঙে ও দেখে ওর উপরে ওই, তো লজ্জা পেয়ে ওরা দুজনই অনেক দূরে সরে যায়। ফুপেই যখন ওইকে ফোন দেয় তখন ও জানতে পারে সীতমো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। তবে ও এটা বুঝতে পারে না রাত্রে সীতমোকে কিভাবে পেল ওই, কারণ ওরা তো জানে না যে ওরা এক বাড়িতেই এসে উঠেছে। সকালবেলা যখন ওকে খাওয়াচ্ছিল তখন আসলে ও চুরি করে একটু ভাজা পোড়া খেতে চাইছিল, কিন্তু ওই কিছুতেই ওকে ভাজা পোড়া খেতেই দিতে চায় না। আর সীতমো বাচ্চা মেয়ের মতো বারবার একটু লুকিয়ে ওগুলোই খেতে যাচ্ছিল, কিন্তু ওই তাকে বারবার ধরে ফেলছিল এবং একবার ও চুরি করে খেয়েও ফেলে আর ওই ওকে ধরেও ফেলে। এরপরে ও বলে যে আমার চুলগুলো অনেক ওয়াইলি লাগছে, যদি একটা রাবার হতো তবে আমি আমার চুলগুলো বেঁধে ফেলতাম। এখন তো তাদের কাছে কোনো রাবার নেই। তো এখন ওই ওকে বলে যে আমি ডিসচার্জ করে আসছি। যখন ও ডিসচার্জ করে আসে তখন দেখা যায় ওখানে অলরেডি ফুপেই চলে এসেছে। আর এদিকে সীতমোর জন্য একটা রাবার নিয়ে এসেছিল ওই, কিন্তু ফুপেইকে দেখে ও ওটা ওকে দেয় না। পরে যখন ফুপের সঙ্গে সীতমো চলে যাচ্ছিল ওই ডক্টর ওদের দেখে বলে তোমার বয়ফ্রেন্ড কোথায়? আর তোমার বয়ফ্রেন্ড বলেছে তোমাকে ভাজা পোড়া অ্যাভয়েড করতে। ঠিক তখনই উপরের দিকে তাকিয়ে বলে ওই তো তোমার বয়ফ্রেন্ড চলে আসছে। তবে ফুপেই কিন্তু এর কোনো কিছুই বুঝতে পারে না। ওদের দুজনের চিপায় পড়ে যায় এখন সীতমো। এরপরে ওরা তিনজন যখন হাসপাতাল থেকে ফিরছিল তখন ওরা একটা ট্যাক্সি পায় আর সেখানে জিজ্ঞেস করে সীতমোকে যে ও কিভাবে তোমার বয়ফ্রেন্ড হলো। আর ওই তাকে বলে যে আসলে ডক্টর হয়তো ভুল করেছে। এরপরে ওই ওর হাতের সেই কেনা রাবারটা ফেলে দেয় ডাস্টবিনে, কারণ ওদের পিছন থেকে দুজনকে দেখে ওর খুব খারাপ লাগছিল। তখনই আমরা দেখতে পাই ওখানে সেই সিনিয়র মেয়েটি চলে এসেছে। ফুপেইকে ও বলে যে তুমি এখানে সীতমোকে ছাড়তে এসেছিলে, কিন্তু সীতমো তো মুভ অন করে নিয়েছে অনেকদিন আগেই, ও এখানে তো এখন থাকে না। তখনই ফুপের সন্দেহ হয়। সীতমো ওইকে মেসেজ দিয়ে বলতে থাকে আমি আমার লাগেজটা নিয়ে চলে আসব, কিন্তু আমার কাছে তো চাবি নেই। তাই ও ওইকে মেসেজ করে বলে যে তুমি যখন যাবে আমি তখন তোমার সঙ্গে যেতে চাই। ওই যখন ওর লাগেজ নিয়ে বের হয়ে এসেছিল তখন সীতমো ওর পিছন পিছন দৌড়াতে থাকে ওর সঙ্গে যাওয়ার জন্য। আর ওদের দুজনকেই ফুপেই ফলো করতে থাকে। দুজনকে একসঙ্গে দেখেও বুঝতে পারে যে আসলে ওদের ভিতরে কিছু একটা তো আছে। ও একটা ট্যাক্সি ভাড়া করে ওদের দুজনকে দেখতে থাকে যে ওরা একটা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। এতে তো ওর বিশ্বাস আরও পাকাপোক্ত হয়ে যায়। আর ও এখন নিজের মনে মনেই ভীষণ কষ্ট পেতে থাকে। ওর মনে হচ্ছিল ও এখন ব্যর্থ নায়ক বাপ্পারাজ।
আর ওর ওই কাটা খায় নুনের ছেটা দিতে থাকে ওখানকার ড্রাইভার বলতে থাকে মেয়েরা এমনই হয়। এতে ওর আরও মন ভেঙে যায়, ওরও বলে যে ও ফিরে গিয়ে দেখবে কি হচ্ছে। এদিকে ওইয়ের বাড়ি থেকে যাওয়ার জন্য সব কিছু গোছগাছ করেই নিয়েছিল সীতমও, কিন্তু ওই ওকে বারবার আটকানোর চেষ্টা করে যাতে ও এই বাড়ি থেকে না যায়। তাই বলে যতক্ষণ না আমার বেডশিট শোকাচ্ছে ততক্ষণ তুমি যেতে পারবে না। আর বেডশিটটাকে মেলার জন্য ওরা যখন বেডশিটটাকে ছাড়ি দেয় তখন বেডশিটটা সোজা যেয়ে নিচে পড়ে, আর ওই এটা ইচ্ছে করেই করেছিল। এখন বেডশিটটা তোলার জন্য ওরা দুজনেই আবার নিচে চলে আসে এবং অনেক দৌড়ঝাঁপ করার পরে ওরা বেডশিটটা নামাতে সক্ষম হয়। তবে বেডশিটটা সোজা পড়েছিল সীতমর উপর। আর এখানে একটা রোমান্টিক মুভমেন্ট ক্রিয়েট হয়ে যায়। এটা হবে আর তারা কাছাকাছি আসবে না তা কি হয়, তারা দুজনেই কাছাকাছি চলে এসেছিল। তারা তো রোমান্টিকতায় ভাসছিল, কিন্তু অন্যদিকে মন ভেঙে যাচ্ছিল ফুপেইয়ের। সে জোরে জোরে ওখানে হর্ন বাজাতে থাকে। আর ওরা এখন তিনজনই মুখোমুখি। আর তিনজন মুখোমুখি হওয়ার পরে ওদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করে না ফুপেই, বরং বলে এখানে একটা বাস্কেট আছে, তবে এতে ফল কেন নেই, পরের বার যখন আমি আসবো তখন ফল নিয়ে আসবো। আর ওটা নিজের মাথায় দিয়ে বলে আমাকে এখন সুন্দর দেখাচ্ছে না। এখন ওই ওকে বলে যে এটা অনেক নোংরা, তুমি এটা রেখে দাও। এরপর ওদের বেডশিটটা দেখে বলে এটার কালারও দেখে একদম ডিপ গ্রিন, আর এটা আমাকে এখন অনেক মানিয়েছে। মানে ও একদম পাগলামি করতে থাকে, যেহেতু ও ভিতরে ভিতরে অনেক ভেঙে গিয়েছে, তাই পাগলামি ছাড়া ওর তো আর কোনো উপায় নেই। কিন্তু এদিকে মনে হচ্ছিল কান্নাকাটিতে ওর চোখ বোধহয় ভেসে যাবে। তো এখন ও কাউকে কিছু জানতেও চায় না, এরা কিছু এক্সপ্লেন করলেও ও শুনতে চায় না। তো হঠাৎ সীতম উঠে দাঁড়িয়ে বলে তোমার আর আমার ভিতরে সম্পর্কটা আসলে কি, আমরা বন্ধুর বাইরে আর কি। আর এটা যখন ও শোনে তখন ওখান থেকে ফুপেই কিছু না বলে চলে যাচ্ছিল, কারণ ফুপেই বুঝতে পেরেছে যে সীতমও আসলে তাকে আর মনে হয় পছন্দ করছে না। কিন্তু জুতা পরতে গিয়েও সে মাথায় একবার ঘা খায়, তারপরে জুতা পরে ওখান থেকে বাই বলে চলে আসে। সীতমর নিজেরই অনেক কষ্ট লাগছিল ফুপেইকে এভাবে বলার দরুন। সে বলে এটা তো আসলেই খালি, এখানে আমরা একটা ফল কিনে আনতে পারি। এরপরে ও ওই বেডশিটটা নিয়ে আবারও যখন ওয়াশিং মেশিনে দিবে তখন ওর হাতে একটু আঘাত পায়। সাথে সাথে সেখানে চলে আসে ওই বলে আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসবো আর আমি ফলও নিয়ে আসবো। তারপরে ও ওখান থেকে বের হয়ে চলে যায়। এদিকে আমরা দেখি যে অনেক বেশি মন খারাপ ছিল ফুপেইয়ের। ও যে আজকে খেলা ছিল ও সেটাও ভুলে গিয়েছিল। আর এরা দুজন এখন বসে বসে তরমুজ খাওয়ার পাল্লা দিতে থাকে। দুজনেই তো পাল্লা করে অনেক তরমুজ খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে ওর মায়ের কল আসে। সীতমর কলটা ধরে যখন নিজের ঘরে যায় তখন সীতমর ভাগের থেকে তরমুজকে একটু টেস্ট করে দেখছিল যে ওরটা বেশি মিষ্টি কিনা, এটা ওই। এরপরে দেখা যায় যে সীতমর মা এসেছে ওর সঙ্গে দেখা করার জন্য। সীতমর মা সীতমকে বলে যে এখানে সে থাকবে, কিন্তু সীতম তো ওখান থেকে মুভ অন করতে চেয়েছিল যে কোনো মূল্যে, তার ওখান থেকে মুভ অন করা এখনও হয়নি। ওর মা বলে যে তুমি ওখান থেকে মুভ অন কেন করবে, আমি তো রেন্ট দিয়েই দিয়েছি, আর তাছাড়া আমি এখানে থাকতে চাই, আমি কোথায় গিয়ে থাকবো, তাই আমি চাই যে ওই বাড়িতেই আমরা যে একদিনের জন্য থাকি। আর সীতমর মা এখন সীতমকে ধরে সোজা নিয়ে আসে ওই ঈদের বাড়িতে। ওই তো অনেক খুশি হয়ে যায় সীতমর মা এখানে এসেছে, ওর জন্য হয়তো আরো বেশিক্ষণ সীতম এখানে থাকবে। সীতমর মা এমনি নর্মাল কিছু কথা বলতে থাকে আর বলতে থাকে তোমরা দুজন কিন্তু দুজনকে পছন্দ করতে পারো, এখানে খুব ভালোভাবেই থাকতে পারো। এদিকে আমরা দেখি যে মদ খেতে উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল ফুপেই, কারণ ফুপের অনেক খারাপ লাগছে, মনে হচ্ছিল তার ব্রেকআপ হয়ে গিয়েছে অনেক কিছু, যদিও তার কখনো প্রেমই ছিল না, তো ব্রেকআপ কোথা থেকে হবে। তখন আমরা সেই সিনিয়র মেয়েটিকে আসতে দেখি, ওকে ওখান থেকে হাত ধরে টেনে নিয়ে আসে ফুপেই, আর ওর সামনেই ওখানে বসে পড়ে। আসলে ওর যে মন ভেঙে গিয়েছিল তাই এই মেয়ের সামনে ও তুলে ধরতে চেষ্টা করছিল। তো মেয়েটিও ওকে এখন সান্ত্বনা দিতে থাকে। এদিকে সীতমর মা ওদের জন্য বাদাম নিয়ে এসেছিল, আর ওরাও ছোট মানুষের মতো দরজায় চাপ দিয়ে বাদামগুলো ভাঙছিল, তবে সেগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। তখন সীতমর মা দূর থেকে ওদের এই দৃশ্য দেখতে থাকে আর বলতে থাকে হাউ রোমান্টিক, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে ও অনেক রোমান্টিক তোমরা। আর তারপরে ওর মা দেখায় যে কিভাবে বাদাম ভাঙতে হয়। এরপরে ওরা তিনজন খেতে বসে, আর ওর মা এখন ক্লান্তির ভাব করে সোজা শুতে যায় সীতমর ঘরে। খুব সকালে ভোরে ও সীতমকে প্রচণ্ড ডাকতে থাকে আর বলতে থাকে আর কতক্ষণ ঘুমাবি, দেখ ওপাশে ওই কত ভালো ও কত দ্রুত উঠে যায়। ওরা দুজনই এখন ব্রেকফাস্ট করতে এসেছিল। অন্যদিকে ফুপের সঙ্গে এই সিনিয়রের খুব ভালো ভাব হয়ে গিয়েছিল, তারা একসঙ্গে নিজেদের ভিতরে অনেক টাইম স্পেন্ড করতে থাকে। যদিও ফুপের মনে কিন্তু এখন সীতমই ছিল। তো সীতমকে ওর মা বারবার বলে যে তুমি এখানেই থাকবে, তুমি কোথাও যাবে না, আর ওর মাকে রান্নার জন্য হেল্প করতে বলে। তবে এখন তার মাকে রান্নার জন্য হেল্প করছিল ওই, তবে সে একদম স্কেল নিয়ে এসে ফল কাটতে থাকে। এটা দেখে সীতম অনেক মজা পায়, বলে এভাবে যদি তুমি কাটতে থাকো তো তোমাকে দিয়ে আর রান্নাবান্না করা যাবে না। তারপরে ওর মা ওদের দুজনকে নিয়ে বাইরে ঘুরতে আসে, আর ওদের দুজনকে বারবার এক জায়গায় করে দিচ্ছিল, মানে চাচ্ছিল ওর মাই ওদের সম্পর্কটা এখান থেকে সৃষ্টি করে দিয়ে তারপরে যাবে। ওর মা বলেছিল একদিন থাকবে, কিন্তু এখন ওর মা আরও একদিন থাকতে চায় এখানে।
পরে দেখি ওদের দুজনের ভিতরে আসলে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। সিতমোর মা সিতমোকে বলে, আমি জানি তুমি ফুপেইকে সেই স্কুল জীবনে পছন্দ করতে, কিন্তু সিতমোর মা সিতমোকে বোঝাতে থাকে যে এবার ফুপেইকে ভুলে যাওয়ারও সময় এসেছে। পরদিন যখন সিতমোর মা এখান থেকে চলে যাবে তখন বারবার বলে যায় এখানেই ওকে থাকতে। তাছাড়া একটা চুক্তিপত্রে এটাও স্বাক্ষর করে নিয়েছিল যে ও এখান থেকে মুভ অন করতেই পারবে না। আর সেই চুক্তিপত্রে তার মাকে সাময়িক বোঝানোর জন্য স্বাক্ষর করে দিয়েছিল সিতমো। ওর মা এখানে ওকে রেখেই চলে যায়। ওর মা চলে যাওয়ার পরপরই ও ওর লাগেজ বের করে সমস্ত জামা কাপড় ব্যাগ গুছিয়ে নিয়ে সোজা বাইরে চলে আসে আর দরজা দিয়ে ঘরের ভিতরে চারিদিকে একবার তাকিয়ে নেয়। এরপরে ও চলে আসে আর ওর কাজ অনেক বেড়ে গিয়েছিল। এখন সারা দিন রাত ওকে কাজ করতে হতো। অন্যদিকে ওইকে দেখি ও যখন বাড়িতে আসে তখন ওর অনেক একা লাগে, কারণ এতদিন সিতমো ছিল, ওর মনে হতো অনেক কোলাহলপূর্ণ ছিল এই ঘরটি। এখন ওর সব কিছু মিস করতে থাকে। ওরা একসঙ্গে বসে বসে বাদাম ভেঙেছিল, ওরা একসঙ্গে খেয়েছিল, এই সব কিছু। কিন্তু একা একা সব কিছু করতে এখন ওর যথেষ্ট খারাপ লাগছিল। এদিকে প্রতিদিন হোস্টেলে ফিরতে দেরি হয়ে যেত সিতমোকে হোস্টেল সুপার রোজ রোজ অনেক বকা দিত, কারণ প্রতিদিনই ও দেরি করে আসতো। ওকে বলতো যে তুমি স্টুডেন্ট মানুষ, তোমাকে রোজ রোজ আমি এত ছাড় দিতে পারি না। সিতমো এরপরে ও চাকরিটি ছেড়ে দিয়েছিল আর ও চেয়েছিল নতুন একটা চাকরিতে অ্যাপ্লাই করতে। আর এটা অলরেডি জানতে পেরে গিয়েছিল ওই ওকে বলে চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। আজকে ওর একটা ইন্টারভিউ ছিল। যখন ওই ইন্টারভিউতে চলে যায় ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গুগলে সার্চ করতে থাকে যে একটা ইন্টারভিউ সচরাচর কতক্ষণ টাইম লাগে শেষ হতে। তাছাড়া কেউ যদি ইন্টারভিউতে ফেল করে তাকে কী বলে সান্ত্বনা দিতে হয়। তখন দেখা যায় ওখান থেকে চলে এসেছে সিতমো। এরপরে সিতমোকে হঠাৎ করেই ফোন দিয়ে বলে তুমি এখনই চলে এসো এই বাড়িতে, কারণ তোমার মা এখানে আসছে। আর সিতমো যখন ওখানে যাবে তখন তার ওই সিনিয়র বলে যে আমিও তোমার সঙ্গে যাব। আর এদিকে তো ও সব কিছু গোছগাছ করে রেখেছিল। যখন ওরা আসে তখন অলরেডি ফুপেইও এখানে চলে এসেছিল। মানে সিতমোর ওই সিনিয়র মেয়েই কিন্তু ফুপেইকে এখানে দাওয়াত দিয়েছিল। রাত্রে ওরা অনেক ড্রিঙ্ক করতে থাকে আর সবাই মিলে ভুতুরে মুভি দেখতে থাকে। মুভি দেখে তো ওরা অনেক ভয়ও পাচ্ছিল, কিন্তু অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল ওখানে ফুপেই এই ড্রিঙ্ক করা অবস্থায় সিতমোকে যেন দেখছিল ওর ওই সিনিয়রের ভিতরে। যেহেতু মেয়েটি কিন্তু সামনে ও সিনিয়রই বসেছিল, কিন্তু ফুপেই দেখছিল ওটা সিতমো। এটার জন্য ও ওই মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে আর ওকে কিস করতে লাগে। আর ঠিক তখনই দেখা যায় ওখানে সিতমো চলে আসে, ওর হাতের থেকে গ্লাস পড়ে যায় আর ও রাগ করে ওদের দুজনকেই বলে তোমরা এখান থেকে বের হয়ে চলে যাও। সিতমোর মনে মনে আসলেই কিন্তু খারাপ লাগছিল অনেক। ওরা দুজন চলে যায় কিন্তু ওকে কোনো কিছুই বলে না। ওই আসলে খুবই শান্ত স্বভাবের একটি ছেলে ছিল। আর সিতমোর ওদের স্কুল জীবনের কথা মনে পড়ে যে আগেও ফুপেই ওকে অনেক কষ্ট দিয়েছে। এরপর দিন আমরা দেখি যে ওর সব কিছু গোছগাছ করে নিয়েছিল, ও এখান থেকে চলে যাবে, কারণ ওর মা তো আসেনি। ওকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে, বলে যে তুমি এখানে অনেক কিছুই করেছো, তোমার এই যে ড্রয়িং রুম দেয়ালে আছে এটা দেখো আঠা উঠে যাচ্ছে, এটা তুমি ফেলে দাও। তাছাড়া আমাদের যে বাথরুমে ওখান থেকেও পানি আসছে না, কারণ ওর ভিতরে তোমার চুল আটকে আছে, এগুলো কে পরিষ্কার করবে, এগুলো তো তুমিই করবে তাই না। এসব বলে আসলে ওকে আটকাচ্ছিল যাতে সিতমো আরও কিছুক্ষণ এখানে থাকে। সিতমোকে সে বলে যতক্ষণে প্লাম্বার আছে তুমি এখানেই থাকবে। এর কিছুক্ষণ পরে দেখা যায় ওরা দুজনেই একটা শপিংয়ে যায় এবং ঘর পরিষ্কার করার জন্য ওরা একটা সুইপিং রোবট কিনে নেয় এবং ওখানকার সেলসম্যান ওদের একটি সুইনগাম বক্সও নিতে বলে। আর তাড়াহুড়ো করে ওরা আসলে অন্যরকম সুইনগাম বক্স নিয়েছিল। যখন ওরা বাড়িতে আসে এবং এই সুইপিং রোবটটি ঠিক করতে যাচ্ছিল তখন ওই চুইনগামের বক্সটি খুলতে থাকে, কিন্তু ও দেখে যে এটা চুইনগামের বক্স ছিল না, বরং এটা প্রোটেকশন গাম ছিল। যাই হোক, এটা দেখেই ও খুবই তো লজ্জিত হয়ে যায় এবং যখন সিতমো আসে ও দ্রুত করে ওটা ওর ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলে। সিতমোর একটু অন্যরকম লাগছিল এর আচরণ, তবে ওকে বুঝতে দেয় না যে সিতমো আসলে চুইনগাম ভেবে কি নিয়েছিল। পরদিন আমরা দেখতে পাই যে ওদের কাছে একটা পার্সেল আসে আর এটা সিতমোর মাই পাঠিয়েছে। আর এটা যখন হাতে পেয়েছিল ওকে আর রক্ষা করে কে, এটাও সব জায়গায় লুকিয়ে রাখার চেষ্টা করে যাতে সিতমো এটা না খুঁজে পায়। কিন্তু ও কোথায় এটা লুকিয়ে রাখবে, সিতমো পেলেই তো ওটা হয়তো ছিঁড়ে ফেলবে। এরপরে দেখা যায় ওটা দিয়েও সিতমোকে আটকে তো রাখে, কিন্তু সিতমোর অলরেডি একটা নতুন চাকরি হয়ে গিয়েছিল। এদিকে ফুপেই ব্যর্থপ্রেমিক বাপরাজের মতো জীবনযাপন করতে থাকে। সিতমো আবার শিফট হয়ে যায় এর সঙ্গে এবং ওরা যখন ওদের সমস্ত লাগেজ নিয়ে ঢুকছিল তখন সিতমোকে বলে ওর ব্যাগ থেকে আগেই চাবিটা বের করে নিতে। চাবিটা বের করতে গিয়ে ওই বক্সটাও বের করে ফেলে আর বলে এটা তো সেই সুইনগামের বক্স, কিন্তু খোলার পরে ওর ভুল ধারণা ভেঙে যায় আর এখন ওদের দুজনের সামনেই সেই বক্স। আর ওরা ভাবে যে এটা কি করবে।
তো এখন সিতমোকে ওই বলে যে এটা তুমি ফেলে দাও। ওটা যখন ও ফেলে দিতে যাবে তখন হঠাৎ সিতমো ওইকে বলে এটা তোমার ব্যাগের ভিতরে ছিল, তোমার কি আজ রাতে কোনো ইভেন্ট আছে নাকি? আর তখন ওই ওকে বলতে থাকে তুমি কি যোগ দিতে চাও নাকি? আর তখন লজ্জিত হয়ে ও ওই বক্সটা ফেলে দিতে যায়। এরপরে ওরা বন্ধুরা সবাই মিলে একটা সমুদ্র পাড়ে আসে ঘুরতে। এখানে ওরা সবাই মিলে অনেক মজা করে। আর আমরা দেখতে পাই যে ওই এবং সিতমো ওরা দুজন সবসময় একসঙ্গেই লেগেছিল। সিতমো ঘুড়ি ওড়াতে পারতো না, তো ওই ওকে শিখিয়ে দেয়, কিন্তু এসব দেখে ফুপেইয়ের আবার খারাপ লাগছিল। আর এখন এখানে ফুপেই এবং ওই দুজন মুখোমুখি। আর এখানে শেষ হয়েছে এই ড্রামার প্রথম অর্ধেক পার্ট। তো ড্রামাটির প্রথম অর্ধেক পার্ট আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে একটা ডিসলাইক করে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকেই থ্যাংক ইউ।